আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের গত শুক্রবারে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বর্তনী সমাধান করাচ্ছিলাম। এখন আজকেও আমরা অ্যাকচুয়ালি বর্তনী সমাধান করব। আজকে হচ্ছে আরও কয়েকটা বর্তনী সমাধান করাবো ইনশাল্লাহ। এবং আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার চুম্বক শেষ শুরু করব পরের চ্যাপ্টারটা। তো চলেন আমরা বর্তনী সমাধান করার জন্য যেসব স্টেপ আছে, আমি গত ক্লাসে আপনাদেরকে শুক্রবার দিন যে ক্লাসটা আমি নিয়েছিলাম এক্সট্রা ক্লাস, ওখানে একেবারে স্টেপগুলো বলে দিছিলাম যে একটা বর্তনী সমাধানের কি কি স্টেপ আছে। এখন আজকে আমরা সরাসরি বর্তনী সমাধান করতে শুরু করে দেই। আমি প্রথমে একটা বর্তনী সমাধান করাবো। এই বর্তনীটা আগে আমি আঁকবো, আঁকি, আঁকার পরে আমরা এটার সমাধানে চলে যাবো ইনশাল্লাহ। সো বর্তনীটা একটু ডিফারেন্ট টাইপের বর্তনী করব আমরা, কারণ জেনারেল বর্তনী তো মোটামুটি অনেকগুলো করে ফেলছি, যে দুইটা তিনটা লুপ এই সেই, মানে একটু ঝামেলা আছে। এই টাইপ একটা বর্তনী করব। এই প্রশ্নটা ছিল মির্জাপুর ক্যাডেট কলেজে 2019 সালের টেস্ট পরীক্ষায়। সো প্রশ্নটা মির্জাপুর ক্যাডেট কলেজের কোশ্চেন 2019 সালের টেস্ট পরীক্ষার। সো আমি কোশ্চেনের সোর্সটা লিখে রাখতেছি। 2019 মির্জাপুর ক্যাডেট কলেজ টেস্ট পরীক্ষা। সো কোশ্চেনটা কি ছিল সেটা আগে দেখাই। একটা বর্তনী দেওয়া ছিল, বর্তনীটা একটু পিকুলিয়ার বর্তনী ছিল। বর্তনীতে এখানে একটা চাবি ছিল K2, এখানে একটা কোষ ছিল, তারপর এইখান থেকে দুইটা রোধ বের হয়েছিল। একটা রোধ এইভাবে যাচ্ছে, আর একটা রোধ এইভাবে যাচ্ছে। যাওয়ার পরে এইখান থেকে রোধ একটা আবার এই দিক দিয়ে চলে গেছে, আর এখান থেকে অন্য আরেকটা রোধ এদিক দিয়ে চলে গেছে, চলে যেয়ে এখানে কানেক্টেড হয়েছে। সো এই ছিল বর্তনীটা। এখন বর্তনীর বাকি অংশটুকু কমপ্লিট করি। এখানে আরেকটা রোধ ছিল 10 ওহম, এখানে একটা রোধ ছিল 30 ওহম, এখানে রোধ ছিল 20 ওহম, এটা হচ্ছে 30 ওহম, এটাও 20 ওহম, আর আরেকটা কোষ ছিল এখানে 12 ভোল্টের। সুতরাং এখানে একটা 12 ভোল্টের কোষ, এটাও 12 ভোল্টের কোষ। আচ্ছা, এখানে একটা চাবি ছিল, এখানে একটা চাবি ছিল, তাহলে এই চাবিটা হচ্ছে K1, এই চাবিটা K2, এটা E1, এটা E2। এখন আমাদের যেটা বের করতে বলছিল, উদ্দীপকের বর্তনীর নর্মাল কন্ডিশনে যদি হচ্ছে K1 বন্ধ থাকে, তখন কারেন্ট I নির্ণয় করতে। এখানে কারেন্ট হচ্ছে এই I, এটা হচ্ছে I। খেয়াল করেন, আমার নর্মালি K1 নর্মালি বন্ধ থাকার কথা। সো প্রশ্ন প্রথমটা ছিল, গ নাম্বার ছিল K1 বন্ধ ও K2 খোলা অবস্থায় I কত। আর ঘ হচ্ছে K1 খোলা ও K2 বন্ধ অবস্থায়
তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে কিনা, এই দুইটা প্রশ্ন। এখন চলেন আমরা বর্তনীর সমাধানটা করি। দেখেন প্রথমে জিজ্ঞেস করছে K1 বন্ধ হয়ে K2 খোলা অবস্থায় কারেন্ট I এর মান কত। এখন যদি আমার K1 বন্ধ এবং K2 খোলা থাকে তাহলে আগে আমাদের সার্কিটটার নর্মাল কন্ডিশন কি হয় সেটা দেখি। সার্কিটটার কন্ডিশন হচ্ছে এখান থেকে একটা রোধ যাচ্ছে, এই রোধটা এখান থেকে নিচে আসছে, এখানে কোষটা আছে, কোষের মতো E1 সমান 12 ভোল্ট, এটা 20 ওহম, এখান থেকে একটা রোধ বের হয়ে এখান দিয়ে চলে গেছে, এই রোধটা এখানে গেছে, এখানে আরেকটা রোধ আছে। খেয়াল করেন জিনিসটা, এটা 30 ওহম, এটা 30 ওহম, এটা 20 ওহম, এটা 10 ওহম। আমাকে এই কারেন্ট আইটা বের করতে হবে, কারেন্ট আই বের করতে হবে এই কন্ডিশনে। এখন দেখেন আমার অ্যাকচুয়ালি এই রোধগুলা দেখে না হজবরল লাগতেছে, রোধগুলা দেখে আমাদের হজবরল লাগে, কিন্তু হজবরল কন্ডিশনটা খুব ইজিলি দূর করে ফেলা যায়। দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, আগে আমরা পয়েন্টগুলা চিহ্নিত করি, কয়টা পয়েন্ট আছে। এটা একটা পয়েন্ট হচ্ছে এ, এরপরে এই 30 ওহম রোধ 20 ওহম হয়ে এইখানে গেছে একটা পয়েন্টে, এটা হচ্ছে বি। তাহলে আমি যদি এ আর বি এর মধ্যে বর্তনীগুলোকে আঁকতে শুরু করি, দেখেন এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। আমি এ আর বি এই দুইটা পয়েন্ট আছে, অ্যাডিশনালি আমি উপরে আরেকটা পয়েন্ট পাচ্ছি কি, এখানে উপরে একটা পয়েন্ট পাচ্ছি সি, এটা একটা সি পয়েন্ট পাচ্ছি। তাহলে আমার অ্যাকচুয়ালি তিনটা পয়েন্টের মধ্যে দেখেন সবগুলা রোধ কানেক্টেড, এ বি এবং আরেকটা হচ্ছে সি, তাহলে সি পয়েন্টের উপরে একই। এখন দেখেন এ রোধ, এ পয়েন্ট থেকে 20 ওহম মানের একটা রোধ বের হয়েছে, তারপর 30 ওহম মানের একটা রোধ বের হয়েছে, এই দুইটা মিলে সিতে গেছে। তাহলে এ থেকে সিতে যাওয়ার পথে 20 আর 30, 20 ওহম 30 ওহম দুইটা মিলে কোথায় গেছে, সিতে গেছে। সি থেকে বিতে একটা 10 ওহম আসছে, সি থেকে বিতে একটা 10 ওহম আসছে, এই যে সি থেকে বিতে একটা 10 ওহম আসছে। আর এ থেকে আবার বিতে একটা 30 আর 20 ওহম গেছে। দেখেন এ থেকে বিতে এই যে উপরের বাহুতে 30 আর 20 এই দুইটা মিলে বিতে গেছে, এ থেকে বিতে গেছে 30 এবং 20, 30 ওহম 20 ওহম। এবং এ থেকে একটা কোষ 12 ভোল্টের, এটা চলে গেছে বিতে 12 ভোল্ট। আমাকে এ দিয়ে যে কারেন্ট ঢুকতেছে সেটা বের করতে হবে। দেখেন হয়ে গেছে কিন্তু কাজ। এখন একটা জিনিস খেয়াল করেন, 30 20 50 10 কত, 60 ওহম না? এ থেকে বিতে উপরের দিকে আছে 60 ওহম। আমি যদি বর্তনী এটাকে কপি করে নিয়ে যাই, এই অংশটাকে কপি করব, কন্ট্রোল সি, কপি করি, এখানে পেস্ট করি গোটা বর্তনীকে। দেখেন আমার এ থেকে বিতে, এই ছোট হয়ে গেল কেন, আমি যখন এ থেকে বিতে দেখতেছি, এ থেকে বিতে এখন 50 10 60 ওহম আছে উপরে, উপরে আছে 60 ওহম, নিচে আসছে 50 ওহম, এখানে একটা 12 ভোল্টের কোষ আছে, কোষটা হচ্ছে 12 ভোল্টের। তাহলে এই কারেন্ট আই বের করতে হবে। এখন আবার 50 আর 60 ওহম কিভাবে আছে, 50 আর 60 ওহম প্যারালালি আছে। তাহলে প্যারালালি 50 আর 60 ওহম থাকলে তুল্য রোধ 1/Rp = 1/50 + 1/60। সুতরাং Rp হবে 3000 / 110,
3000 ডিভাইডেড বাই 110 27.27, এটা 27.27, নিচে আছে 12 ভোল্টের কোষ। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই 27.27 অ্যাম্পিয়ার। 0.44 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে যদি আমার গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে যাই। তাহলে 0.44 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই ইনশাল্লাহ বুঝছেন এটা। এখন দেখেন আমার এইখানে এটা ছিল কোনটা খোলা অবস্থায়, K2 খোলা এবং K1 বন্ধ অবস্থায়। এই সমাধানটা আমরা করলাম কার অবস্থায়? দেখেন K2 খোলা এবং K1 বন্ধ অবস্থায়। শুরুতে K2 খোলা এবং K1 কি ছিল? বন্ধ ছিল। এরপর পরের প্রশ্নটা কি করছে? পরের প্রশ্নে বলছে যে যদি K1 খুলে দেই এবং K2 বন্ধ করি, মানে এখন উল্টা কাজ করব। শুরুতে K1 বন্ধ ছিল, K2 খোলা অবস্থায় আই ছিল। এখন আমি নিচের চাবিটা খুলে দিব, উপরের চাবিটা বন্ধ করব। সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে কিনা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আবারও বর্তনীটাকে নিয়ে যাই আমরা পরের পেজে। এই বর্তনীটাকে আমরা কপি করে নিয়ে যাই। সো বর্তনীটাকে কপি করে নিয়ে আসবো। এই যে বর্তনী আনলাম, কমপ্লিট করি বর্তনীটাকে। দেখেন এখন আমি K2টাকে বন্ধ করব আর K1টাকে কি করব? খুলে দিব। K2 বন্ধ, K1 খোলা। এই কন্ডিশনে কারেন্ট আই চেঞ্জ হবে কিনা? সো ঘ নাম্বার হচ্ছে K1 খোলা আর K2 বন্ধ। তাহলে যদি K2 বন্ধ থাকে, উপরে রোধ কোষ এরকম, নিচে এখান থেকে কানেকশন যাচ্ছে এইভাবে, নিচে এখান থেকে কানেকশন আসতেছে এইখানে উপরে, আর কানেকশন এরকম যাচ্ছে। এটা 12 ভোল্ট, 30 ওহম, 20 ওহম, 20 ওহম, 30 ওহম, 10 ওহম। একটা জিনিস খেয়াল করেন, আমার আসলে বর্তনীটা কিন্তু একই রকম আছে, বর্তনীর কোনো চেঞ্জ হচ্ছে? আমি যদি চাবি দুইটাকে উল্টাই, একটা জিনিস খেয়াল করেন, আগে যেরকম ভাবে রোধগুলা ছিল 30 আর 20 ছিল, এখনো কিন্তু সে একইভাবে রোধগুলা থাকতেছে। আমি আপনাদেরকে তুল্য বর্তনী দেখালেই বুঝবেন। এখনো এটা যদি এ হয়, আমি যদি এইটাকে এখন বি বলি, এই বিন্দুটা সি, তাহলে এ বি এবং উপরে একটা সি বিন্দু। এখনো তো দেখেন তো, এ থেকে সিতে 30 আর 20 50 ওহম, এ থেকে সি পর্যন্ত 30 ওহম আর 20 ওহম 50 ওহম, এ থেকে সিতে যাচ্ছে 30 আর 20 50 যাচ্ছে এ থেকে সিতে। এরপর সি থেকে বিতে যাচ্ছে 10 ওহম, সি থেকে বিতে যাচ্ছে 10 ওহম, এই সি থেকে বিতে 10 ওহম, আর এ থেকে বিতে 20 এবং 30 ওহম। এ থেকে বিতে 20 এবং 30, 20 ওহম 30 ওহম। এইবার এ আর বি এর মাঝখানে একটা 12 ভোল্টের কোষ আছে, এ আর বি এর মাঝখানে একটা 12 ভোল্টেরই কোষ আছে। দেখেন তো আমার এইখানে কোন রকম চেঞ্জ আসছে? চেঞ্জ কিন্তু আসে নাই। আগে যেরকম বর্তনী ছিল, আগে যে রোধ ছিল, এখনো একই রোধ, একই কিছু আছে। তাহলে এখনকার আয়ও সেই আগের মতোই 0.44 অ্যাম্পিয়ারই হবে। আমি আর ডিটেলস ভাঙলাম না, কারণ দেখাই যাচ্ছে আগে যেভাবে 60 আর 50 প্যারালাল ছিল, এখানেও আমার 60 এবং 50ই প্যারালাল অবস্থায় আছে। সুতরাং বর্তনীর কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। আর বর্তনীর যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমার কারেন্ট কি চেঞ্জ হবে? কারেন্ট চেঞ্জ হওয়ার কোনো কোশ্চেনই আসে না। সো আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এরপর আমি নেক্সট একটা প্রবলেমে যাব, একটা গ্রাফ রিলেটেড প্রবলেমে। কারণ হচ্ছে আমরা
এইখানে ঢাকা বোর্ডের প্রশ্নে একটা গ্রাফ দেখব, যে আমাদেরকে গ্রাফ আঁকতে বলা হয়েছে, যে বর্তনী সমাধান করে একটা গ্রাফ আঁকো। সো এটা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন। চলেন ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটা করি। আমরা এখন দেখব ঢাকা বোর্ড 2017 প্রশ্নটা। দেখেন প্রশ্নটা ছিল কিরকম সেটা আগে আমরা আঁকি। একটা বর্তনী দেওয়া ছিল, একটা 12 ভোল্টের কোষ ছিল, একটা বর্তনীতে প্যারালাল দুইটা ব্রাঞ্চে R1 সমান 2 ওহম, R2 সমান 4 ওহম ছিল, R3 সমান 3 ওহম ছিল, আর এখানে একটা R4 ছিল 2 ওহম। এই ছিল কমপ্লিট বর্তনী। পয়েন্টগুলো দেখাই, পয়েন্টগুলো দেওয়া ছিল একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট এক্স, একটা পয়েন্ট ওয়াই, একটা পয়েন্ট সি। তাহলে এ, এক্স, ওয়াই, সি এই পয়েন্টগুলো ছিল। সুতরাং রোধগুলার মান দেওয়া আছে, সব দেওয়া আছে। গ নাম্বার জিজ্ঞেস করছে, প্রথমে গ নাম্বার বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। আর ঘ নাম্বার জিজ্ঞেস করছে এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র ও এক্সওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র মানসহ খাতায় অঙ্কন করো। জিনিসটা বুঝেন, এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র আর হচ্ছে আপনার এক্সওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন চলেন আমরা কিভাবে সার্কিটটা সলভ করব দেখি। এইবার আসেন আমরা এইখানে যেটা করব, বর্তনীটা সমাধান করে গ্রাফ আঁকবো। সো গ্রাফ আঁকার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আগে সলভ করতে হবে বর্তনীটা। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলছে। দেখেন প্রবাহ মাত্রা নির্ণয় করা গ নাম্বারটা খুব কঠিন কাজ না। অ্যাকচুয়ালি গ করতে পারলেই ঘ পারবো। গ নাম্বার খুবই সোজা কাজ। কিভাবে সোজা কাজ সেটা দেখাই। গতে দেখেন এক্স এবং ওয়াই এর মাঝখানে 4 2 6 ওহমের একটা রোধ আছে, 6 ওহম, আর নিচে আছে একটা 3 ওহমের রোধ, পরে একটা 2 ওহমের রোধ আছে, আর এখানে একটা 12 ভোল্ট আছে। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এইবার একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমার এক্স ওয়াই এর সঙ্গে 6 ওহমের সঙ্গে 3 ওহম রোধটা কি প্যারালাল না? 6 এবং 3 ওহম রোধ দুইটা পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে বা প্যারালালে আছে। তাহলে 6 এবং 3 যদি প্যারালালি থাকে, 6 এবং 3 প্যারালাল, 1/rp equals to 1/6 plus 1/3। সো rp equals to 2 ওহম হবে। ক্যালকুলেট করলেই পেয়ে যাবেন। তাহলে এখানে 2 ওহম, rp এর মান কত হচ্ছে? 2 ওহম হচ্ছে। তার সঙ্গে পরে আরো একটা 2 ওহম আছে,
এখানে আছে 12 ভোল্ট, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই 224 মানে 3 অ্যাম্পিয়ার। এখন তাহলে দেখেন আমার বর্তনীর প্রবাহ মাত্রা কত? 3 অ্যাম্পিয়ার। এইবার প্রবাহ মাত্রা যদি আমার 3 অ্যাম্পিয়ার হয়ে থাকে, ভোল্টেজটা কত ভোল্ট? 12 ভোল্ট। ভোল্টেজটা যদি 12 হয়, কারেন্ট তখন কত? 3। আর তুল্যরোধ কত? 4। এইবার আমি যখন গ্রাফ আঁকতে যাব, এসি অংশের গ্রাফ রাখতে যাব, খেয়াল করেন আই সমান ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না? আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, অর ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এখন দেখেন এখানে ভি ইকুয়ালস টু, এখানকার রেজিস্ট্যান্স কত? 4, ভি ইকুয়ালস টু 4i। বুঝেন এই জিনিসটুকু, ভি ইকুয়ালস টু কত পাচ্ছি? 4i পাচ্ছি, কারণ রেজিস্ট্যান্সের মান এসি অংশের রেজিস্ট্যান্স কত? 4। তাহলে ভি ইকুয়ালস টু যদি 4i হয়, ভি বনাম আই গ্রাফ, ভি ইকুয়ালস টু 4i, এটা কি একটা সরলরেখা না? মূলবিন্দুগামী সরলরেখা, যেখানে এক্স অক্ষে 1 একক গেলে ওয়াই অক্ষে কয় একক যাব? 1 2 3 4 একক যাব। তাহলে আমার এই যে এসি অংশের জন্য যে গ্রাফটা, এসি অংশের জন্য গ্রাফটা এরকম, ভি ইকুয়ালস টু 4i। এটা হচ্ছে এসি এর জন্য গ্রাফ। আমি আরেকবার রিপিট করতেছি, একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে ভোল্টেজ বাইরে যাই দেই না কেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 4। তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ ভি, তাহলে ভি ইকুয়ালস টু 4i হচ্ছে আমার কোন অংশের জন্য? এসি এর জন্য গ্রাফ। এখন আমি এক্স ওয়াই এর জন্য গ্রাফ আঁকবো। সো এক্স ওয়াই এর জন্য কিভাবে গ্রাফ আঁকবো? দ্যাটস দ্য কোশ্চেন। এক্স ওয়াই এর জন্য গ্রাফটা আমরা কিভাবে আঁকবো? ওকে, আমি যখন এক্স ওয়াই এর জন্য গ্রাফটা আঁকতে যাব, একটু আগে যাই। এক্স ওয়াই যে পয়েন্ট দুইটা আছে, এক্স ওয়াই এর মাঝখানে রোধ কত? 6 ওহম। জিনিসটা খেয়াল করেন, আমাদের এক্স ওয়াই এর মাঝখানে রোধটা হচ্ছে 6 ওহম। আমি একটু বর্তনীটাকে উল্টা দিক থেকে আঁকবো, একটু খেয়াল করেন আপনারা আমি কি করতেছি। গ্রাফটা আঁকার জন্য বর্তনীটাকে উল্টা দিকে আঁকবো। এটা 6 ওহম, এটা 3 ওহম, এটা 2 ওহম, এখানে 12 ভোল্ট ছিল, এটা ছিল 12 ভোল্ট, এটা 12 ভোল্ট ছিল, এটা এক্স, এটা ওয়াই। তাহলে আমি এইখানে টোটাল কারেন্টটা এ থেকে সি পর্যন্ত টোটাল কারেন্টটা পেয়েছিলাম 4 অ্যাম্পিয়ার। এটা পাইছিলাম কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার, যখন 12 ভোল্ট দেওয়া থাকবে। এখন এই 4 অ্যাম্পিয়ারটা অ্যাকচুয়ালি এখান দিয়েও তো 4 অ্যাম্পিয়ারই যাচ্ছে। আমার কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টটা কত যাচ্ছে? আমার এখানে কারেন্টটা, সরি 4 অ্যাম্পিয়ার না, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। আমি ভুল করছি, কারেন্ট যাচ্ছিল 3 অ্যাম্পিয়ার। দেখেন এইখানে যে কারেন্টটা 3 অ্যাম্পিয়ার যাচ্ছিল, তাহলে আমার এইখানেও কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা 3 অ্যাম্পিয়ার ছিল, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এইবার কেয়ারফুলি দেখেন, আমার অ্যাকচুয়ালি 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে না? এই 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 2 ওহমের প্রান্ত বিন্দু দ্বয়ে বিভব পার্থক্য ইকুয়ালস টু কত হয়? 3 গুণন 2, 6 ভোল্ট। তাহলে ভি অফ এক্স ওয়াই, এক্স ওয়াই এর দুই প্রান্তের ভোল্টেজ কত? 12 থেকে 6 বাদ দিলে 6 ভোল্ট থাকে। জিনিসটা দেখেন, আমার এইখানে
বর্তনীটাকে দুইটা অংশে চিন্তা করলে এই অংশে একটা ভোল্টেজ ব্যয় হবে আর এই অংশে একটা ভোল্টেজ ব্যয় হবে। টোটাল মিলে 12 ভোল্টেজ আসছে। ডান দিকে যদি 6 ভোল্ট ব্যয় হয়, বাম দিকে কয় ভোল্ট ব্যয় হবে? 6 ভোল্ট। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে ভোল্টেজটা কত? 6 ভোল্ট। এখন এক্স ওয়াই যদি ভোল্টেজটা 6 ভোল্ট হয়, কারেন্ট ভি এক্স ওয়াই ইকুয়ালস টু আই ইন্টু আর। এখন আর এখানে কত? 6 আই। তাহলে ভি এক্স ওয়াই সমান কত হচ্ছে? 6 আই হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন। সুতরাং একটা ছিল ভি ইকুয়ালস টু 4 আই, আর হচ্ছে ভি সমান কত আই? 6 আই। তাহলে ভি সমান 4 আইয়ের জায়গায় যদি ভি সমান 6 আই করি, এক্স ওয়াইয়ের জন্য যে গ্রাফটা, একের জন্য এখন এটা কত হবে? 6 হবে। একের জন্য কত হবে? 6 হবে। তাহলে গ্রাফটা হবে এই যে এটা, ভি সমান 6 আই। একটা ভি সমান 4 আই আর একটা হচ্ছে ভি সমান কত? 6 আই এর গ্রাফ। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই অংশের জন্য গ্রাফ। সো আশা করি ইনশাল্লাহ আপনারা গ্রাফটা বুঝতে পারছেন যে আমার জাস্ট ফাংশনটা বের করে নিতে হবে। ফাংশনটা বের করলে আমরা কি বের করতে পারবো? যে গ্রাফটা আছে সেটা বের করে ফেলতে পারবো। সো এইটা আরেকটা ভালো কোশ্চেন ছিল ঢাকা বোর্ডের। এখন দেখেন মোটামুটি আমরা অনেক ধরনের বর্তনী সমাধান করে ফেলছি। এইবার একটু ঝামেলা করব, গ্যাঞ্জাম করব। কেন গ্যাঞ্জাম করব? কারণ হচ্ছে অনেক সময় স্যার ম্যাডামরা গ্যাঞ্জাম করতে পছন্দ করেন। আমি এখন একটু গ্যাঞ্জাম করব। গ্যাঞ্জামটা হবে ক্যাপাসিটর নিয়ে, যে আমি কোনো একটা সার্কিটে এই যে কোষের সঙ্গে ক্যাপাসিটর বা আমরা ধারক লাগায় দিব। এই টাইপের ম্যাথ আপনাদের অ্যাকচুয়ালি কলেজের কুইজে বা কলেজের ফাইনাল পরীক্ষায় আসতেই পারে, দোষের কিছু নেই। সুতরাং আমরা এখন যে ম্যাথটা প্র্যাকটিস করব সেটা পিওরলি হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য না। বোর্ড পরীক্ষায় সাধারণত এটা আসার সম্ভাবনা খুবই কম। এটা আমি করাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি কলেজের পরীক্ষার জন্য। চলেন প্রশ্নটা আমি লিখি আগে। আমি আগে প্রশ্নটা লিখে দিচ্ছি আপনাদেরকে, সার্কিটটা লিখি। কোশ্চেন, ধরেন এইখানে একটা কোষ আছে, এই কোষটা হচ্ছে 4 ভোল্টের। এখানে একটা রোধ আছে 3 ওহমের। এখান দিয়ে বলে দিছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এই বিন্দুতে আসলাম। আবার এইখানে একটা রোধ আছে 3 ওহমের, বলে দিছে এই রোধের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে। এইখানে একটা রোধ আছে 5 ওহমের। এইখানে একটা রোধ আছে 1 ওহমের। তারপরে এখানে আবার একটা কোষ আছে, এখানে একটা 1 ওহমের রোধ আছে। এখান দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই বিন্দুতে একটা 3 ওহমের রোধ আছে, এখানে কারেন্ট ঢুকতেছে একটা 1 অ্যাম্পিয়ার। এখানে একটা 2 ওহমের রোধ আছে, আর এইদিকে একটা 4 ওহমের রোধ আছে। মাঝখানে একটা ক্যাপাসিটর লাগায় দেওয়া হয়েছে। এই ক্যাপাসিটরটা একটা লাগায় দেওয়া হয়েছে, যে ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। কোশ্চেনটা বোঝেন, অনেকগুলা রোধ, কোষ, কারেন্ট সবকিছু দিয়ে মাঝখানে একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে। লাগিয়ে বলছে ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, দেখেন কারেন্ট কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বলে দেওয়া আছে। এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, ওখানে 3 অ্যাম্পিয়ার, ওখানে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। সো আমাকে এখন জিজ্ঞেস করা হলো যে এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি কত? যে ক্যাপাসিটরটা আছে এটার মধ্যে কতটুকু স্টোরড এনার্জি থাকবে সেটা বের করতে বলছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা বুয়েট ভর্তি পরীক্ষা ছিল। সো এটা বুয়েট ভর্তি পরীক্ষার কত সালের কোশ্চেন এটা আমার এক্স্যাক্ট এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, বাট রিসেন্ট 2-3 বছরের মধ্যে ছিল। হয় 2017-তে ছিল, না হলে 2018-তে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল এটা। সো এখন আসেন আমরা এই প্রশ্নটা সলভ করি। দেখেন একটা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি,
ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এখন আমার যে ক্যাপাসিটরটা আছে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এ বি এর মধ্যে লাগানো, তাহলে আমার এখানে এনার্জি ই ইকুয়ালস টু হাফ সি ইন্টু ভি এ বি স্কোয়ার। তো আমাকে বের করতে হবে এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ কত, তাহলেই সার্কিট সলভড। আমার লাগবে কি এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ, এইটা লাগবে। এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ বের করতে পারলে অ্যাকচুয়ালি আমাদের সকল ঝামেলা শেষ হয়ে যাবে। এবার চলেন এ থেকে বি পর্যন্ত তাহলে ভোল্টেজ কত সেটা বের করি। আপনাদের এই সার্কিট দেখে যতই জটিল লাগুক না কেন, এটা আসলে খুব 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 বেশি সহজ একটা প্রবলেম। মানে বেসিক ব্যাপার হচ্ছে এখানে খুব বেশি জটিলতার কিছু নাই, এখানে খুব সিম্পল একটা সার্কিট। এটা দেখেন কিভাবে সিম্পল সেটা এখন বুঝিয়ে বলি। একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে এ বিন্দু থেকে আর বি বিন্দু থেকে যদি আমরা চিন্তা শুরু করি, এ বিন্দুতে কারেন্ট ঢুকতেছে কয়টা, একটা 2 অ্যাম্পিয়ার ঢুকতেছে আর একটা 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। তাহলে আমি কোশ্চেনটাকে অল্টার না করে সার্কিটটাকে আবার এখানে আঁকবো। কোশ্চেন অল্টার করব না, কারণ কোশ্চেন অল্টার করলে তখন বুঝতে কষ্ট হবে কোনটা দেওয়া ছিল কোনটা দেওয়া ছিল না। আমি সার্কিটটাকে আবার আঁকি, এই যে সার্কিটটাকে আবার আঁকতেছি, খেয়াল করেন। সো আমি পুনরায় সার্কিটটাকে এঁকে ফেলছি। কেন আঁকছি পুনরায়, যাতে আমার বুঝতে সমস্যা না হয়। তাহলে কারেন্ট এখান দিয়ে ঢুকতেছে 2 অ্যাম্পিয়ার, এখান দিয়ে ঢুকতেছে কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে আপনারাই আমাকে বলেন 2 আর 1 এখানে যদি ঢুকে, একটা জিনিস আমরা জানি, ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট কি যায়, যায় না। এটা কিন্তু আমি আপনাদেরকে থিওরি পড়ানোর সময় খুব ভালো মতো পড়াইছি যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কখনো কারেন্ট যাবে না। ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট যায় না, ক্যাপাসিটর চার্জ সঞ্চিত করে। তাহলে 2 আর 1 এই পয়েন্টে যদি ঢোকে, এই দিক দিয়ে বের হবে 3 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে। তারপরে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। আবারও ক্যাপাসিটরের মধ্যে কোনো কারেন্ট যেতে পারবে না, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার বের হবে, 3 অ্যাম্পিয়ার বের হবে। তাহলে 3 3 এইখানে 3 অ্যাম্পিয়ার ঢুকলো, এখান দিয়েও 3 অ্যাম্পিয়ার ঢুকলো, এই দিক দিয়ে কত অ্যাম্পিয়ার বের হয়ে যাবে, 6 অ্যাম্পিয়ার বের হয়ে যাবে। সো এই যে দেখেন এখন আমার কিন্তু বর্তনীটা মোটামুটি কোথায় কত কারেন্ট সেটা জেনে গেছি। 1 ওহম, এটা এটা 4 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা 4 ভোল্ট, এটা 3 ওহম, এটা 1 ওহম। আচ্ছা, নিচের যে কোষটা আছে এই কোষের ভোল্টেজটা 3 ভোল্ট। নিচের যে কোষটা আছে এই কোষের ভোল্টেজ দেওয়া ছিল আমাদের 3 ভোল্টের একটা কোষ দেওয়া ছিল। সুতরাং নিচের কোষের যে ভোল্টেজটা, আমি আরেকবার একটু চেক করে দেখি নিচের কোষের ভোল্টেজটা যদি ঠিকমতো না বসাই তাহলে সার্কিট অ্যাকচুয়ালি সলভ হবে না। নিচের কোষের ভোল্টেজ, একটু একটা মিনিট টাইম দেন, আমি প্রশ্ন থেকে দেখতেছি। ওকে, নিচের কোষের ভোল্টেজটাও 3 ভোল্ট দেওয়া। হ্যাঁ, নিচের কোষের ভোল্টেজটা দেওয়া ছিল 3 ভোল্ট, এটা 3 ভোল্ট দেওয়া ছিল। ওকে, তার মানে এটা 3 ভোল্ট দেওয়া। এখন দেখেন আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কি পেয়ে গেছি, কারেন্ট পেয়ে গেছি। কারেন্ট যদি প্রতিটা ব্রাঞ্চের পেয়ে যাই, এই যে এটা 3 অ্যাম্পিয়ার, তার মানে এটাও কিন্তু 3 অ্যাম্পিয়ার, এই 3 অ্যাম্পিয়ারই, এই 3 অ্যাম্পিয়ারই ঘুরে এখানে আসছে, এখানে 3 অ্যাম্পিয়ার, দুইটা মিলে 6 অ্যাম্পিয়ার বের হয়ে গেছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে বর্তনীটাকে সমাধান করা। তাহলে আমার যেটা লাগবে এ থেকে বিতে ভোল্টেজ কত সেটা লাগবে। দেখেন এ থেকে বিতে কি লাগবে, আমার ভোল্টেজ লাগবে। তাহলে এ থেকে বিতে যদি আমি ভোল্টেজ নির্ণয় করতে যাই, কিভাবে নির্ণয় করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। জিনিসটা বুঝেন, এ থেকে আমার বিতে কি নির্ণয় করতে যাব, ভোল্টেজ নির্ণয় করতে যাব। কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে এখন ঝামেলা।
এইবার একটা জিনিস খেয়াল করি আমরা, এ বিন্দু থেকে যখন আমরা বি বিন্দুতে যাচ্ছি, এ থেকে বি বিন্দু পর্যন্ত আমার অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেন, আমি পাথটা ডিফাইন করে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তাহলে দেখি তো, এ সি ডি বি এ, এই বদ্ধ বর্তনীতে এসি ডিবিএ বদ্ধ বর্তনীতে দেখব, এ থেকে সিতে কারেন্ট যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, যেদিক দিয়ে কারেন্ট ঢোকে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হয় সেটা মাইনাস। সি থেকে ডিতে কারেন্ট এখান থেকে ঢুকতে, সেটা প্লাস এটা মাইনাস। আর ডি থেকে বিতে কারেন্ট যায় না, বি থেকে ডিতে কারেন্ট যায়, এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখেন তো, এ সি ডি বি এ বদ্ধ বর্তনীতে এ থেকে সিতে যাচ্ছেন, শুরুতে কি দেখতেছেন? প্লাস দেখতেছেন না? এ থেকে যাচ্ছেন যখন প্লাস দেখতেছেন, প্লাস 5 × 3। তারপর সি থেকে ডিতে যখন আসতেছেন তখন কি দেখতেছেন? সি থেকে ডিতে আপনি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন প্লাস 1 × 3, আর ডি থেকে বিতে দেখতেছেন মাইনাস 2 × 3। আর এই সব কিছু মিলিয়ে যে ভোল্টেজটা, সেটা কি ভিএবি না? দেখেন, আমার এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, এটা করলাম। এখন আমার দরকার এ থেকে বি পর্যন্ত যে ভোল্টেজ, এটা ভিএবি। তাহলে ভিএবি, এ থেকে বি পর্যন্ত বদ্ধবর্তনীর ভোল্টেজ, এটা ইকুয়ালস টু ভিএবি। তাহলে ভিএবি ইকুয়ালস টু 15 আর হচ্ছে 3, 18 - 6, 12 ভোল্ট। এই যে দেখেন, ভিএবি কত ভোল্ট হয়ে গেছে? 12 ভোল্ট হয়ে গেছে। সুতরাং ভিএবি যদি 12 ভোল্ট হয়, তাহলে হাফ সি ভিএবি স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু সি হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, 4 × 10⁻⁻6 ইন্টু 12 × 144, এত জুল শক্তি সঞ্চিত থাকবে। সুতরাং আমাদের তাহলে এই সার্কিটটাও কি হয়ে গেল? সলভ হয়ে গেল। সো সার্কিটটা কিন্তু খুব কঠিন কোনো সার্কিট ছিল না, সার্কিটটা খুবই সহজ সিম্পল একটা সার্কিট ছিল। ওকে, অনেক সার্কিট আপনাদেরকে সলভ করে দিলাম, অনেক কনসেপ্ট পড়ালাম। এখন আজকে আর দুইটা জিনিস পড়ায় আপনাদের চ্যাপ্টার শেষ করে দিব। সার্কিট নিয়ে এরপর আপনারা চাইলে অনেক টানাছাড়া করতে পারেন, এটা নিজ দায়িত্বে করবেন। আপাতত আমি আর সার্কিট নিয়ে টানাছাড়া করব না, কারণ অনেক টানাছাড়া করে ফেলছি। এইবার আমি যেটা আপনাদেরকে করাবো সেটা হচ্ছে, গত ক্লাসে আমি আপনাদেরকে, গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ নীতি পড়াইছিলাম। হুইটস্টোন ব্রিজ থেকে আমি আজকে মিটার ব্রিজ পড়াবো আপনাদেরকে। মিটার ব্রিজ, মিটার ব্রিজ। মিটার ব্রিজটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতিতে তৈরি হয়। আর হুইটস্টোন ব্রিজ নীতিটা কি ছিল? ধরেন এখানে পি একটা রোধ, এটা পি, এটা কিউ, এখানে আর, এখানে এস আছে, আর এস। এখানে যদি একটা গ্যালভানোমিটার লাগানো হয়, এখানে যদি একটা কোষ লাগানো থাকে, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা আইজি সমান যদি 0 হয়, তাহলে এতে এ বি, এটা সি, এটা ডি হয়। তাহলে দেখেন, হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকলে ভিবি সমান ভিডি, বি এবং ডি বিন্দুর বিভব সমান হবে। বিভব সমান হয়ে গেলে বিভব পার্থক্য কত হবে? 0। আর যদি কোনো বিভব পার্থক্য না থাকে, কোনো তড়িৎ প্রবাহ চলবে? তড়িৎ প্রবাহ চলার জন্য অতি অবশ্যই কি লাগবে? বিভব পার্থক্য লাগবেই। যদি কোনো বিভব পার্থক্য না থাকে, তাহলে তড়িৎ প্রবাহ চলবে না। সুতরাং সাম্যাবস্থায় যে কারেন্ট আইজিটা আছে, আইজিটা 0 হবে। আইজি 0 হলে কন্ডিশনটা কি? পি/কিউ সমান আর/এস। এটাই ছিল হুইটস্টোন ব্রিজের থিওরেম। এখন এই থিওরেমটা অ্যাপ্লাই করে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে মিটার ব্রিজ। তাহলে চল না, আমি একটু আপনাদেরকে একটা মিটার ব্রিজ দেখাই। সো মিটার ব্রিজ,
আমরা একটা মিটার ব্রিজ দেখব। মিটার ব্রিজটা এই যে সুন্দর একটা মিটার ব্রিজের ছবি আসছে, এখানে আরো ছবি আছে, নাইস। মিটার ব্রিজটা দেখতে এরকম। এই যে দেখেন, এখানে দুইটা পয়েন্টের মাঝখানে একটা রোধ বাক্স লাগানো আছে, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, এখানে দুইটা পয়েন্টকে আবার তার দিয়ে সংযুক্ত করা, নিচে একটা স্কেল আছে। এটাই হচ্ছে একটা মিটার ব্রিজ অ্যাকচুয়ালি। আর ফুল সেটআপটা যদি দেখতে চাই আমরা, মিটার ব্রিজের ফুল সেটআপটা দেওয়া আছে হচ্ছে এইখানে। এই যে এটা হচ্ছে মিটার ব্রিজের ফুল সেটআপ। অ্যাকচুয়ালি এইটা বেটার। সো মিটার ব্রিজের এটা তো ছবি ঝাপসা, এটা ছবি ক্লিয়ার। সুতরাং এই যে দেখেন, এটা হচ্ছে একটা মিটার ব্রিজের ফুল সেটআপ, যে একটা গ্যালভানোমিটার থাকে, একটা রোধ বাক্স থাকে, একটা ব্যাটারি থাকে, এই যে এইখানে একটা 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল থাকে, স্কেলের উপরে কিছু কানেকশন তৈরি করা যায়। সো সব কিছু মিলে একটা মিটার ব্রিজের কমপ্লিট সেটআপটা তৈরি হয়। এখন একটা জিনিস দেখেন, আমি আপনাদের এইখান থেকে বুঝাই। এই ডায়াগ্রামটা একটা ভালো ডায়াগ্রাম বোঝার জন্য। দেখেন এইখানে আমার এই যে উপরে আর এবং এস, এই দুইটা রোধ আছে, আর এবং এস দুইটা রোধ আছে। একটা গ্যালভানোমিটার বি থেকে শুরু করে এই যে তারের মাঝখান পর্যন্ত ডি বিন্দুতে সংযুক্ত। আমি যদি মিটার ব্রিজের এই যে খেয়াল করেন, এটাকে বলা হয় জকি, এটা জকি। সো এইখানে একটা রোধ আর, এগুলো একটা রোধ বাক্স, আর এইখানে একটা তার লাগায় রাখছি না, তারের একটা রোধ আছে, তাহলে এটা কি এস। সো আর আছে, এস আছে, মিলাই। আর এই আরটা হচ্ছে পরিবর্তনশীল, এস, এস হচ্ছে একটা রোধ, তাহলে যে আর এবং এস, এস হচ্ছে এটা, এস হচ্ছে এইটুকু। এখন এই গ্যালভানোমিটার থেকে একটা তার বের হয়ে আসছে, এটাকে বলা হয় জকি। তাহলে এই জকিটাকে, এই যে একটা তার দেখতেছেন, মিটার ব্রিজের উপরে সাদা একটা যে দাগ দেখতেছেন, আমার এই যে স্কেলের উপরে যে সাদা দাগ দেখতেছেন, এটাকে বলা হয় হচ্ছে মিটার ব্রিজ। তাহলে এই যে দেখেন, আমার এইখানে এই সাদা যে তারটা দেখতেছেন, এই তারের উপরে জকিটাকে ঘুরানো হবে। সুতরাং তারের উপরে জকিটাকে ঘুরাবো, এই যে মিটার স্কেলের উপর বরাবরে যে তারটা আছে, এই তারটা মিটার স্কেলের উপরে। তাহলে যদি আমার গ্যালভানোমিটার বিক্ষেপটা শূন্য দেয়, সেক্ষেত্রে পি বাই কিউ সমান কত হবে? আর বাই এস হবে। এখন আমি না এই যে মিটার ব্রিজটা আছে, এই মিটার ব্রিজটাকে একটু আঁকবো আপনাদের বোঝার সুবিধার্থে, যে ভাইয়া এই মিটার ব্রিজ কিভাবে একটা হুইটস্টোন ব্রিজ। সো মিটার ব্রিজটা কিভাবে একটা হুইটস্টোন ব্রিজ হয় আগে সেটা দেখি। সো একটা মিটার ব্রিজের কনস্ট্রাকশন আমি আপনাদেরকে দেখাই। একটা মিটার ব্রিজে প্রথমেই থাকবে হচ্ছে একটা কোষ। কোষ ছাড়া তো কোনো কিছু চলবে না। তো শুরুতে একটা কোষ থাকবে বা ব্যাটারি, একটা চাবি থাকে অন অফের জন্য, একটা পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট থাকে। রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ থাকে যাতে কোনো কারণে বর্তনীটা নষ্ট না হয়, পুড়ে না যায়, এগুলো থাকে। এরপর একটা সরু 1 মিটার দৈর্ঘ্যের তার থাকে। কতটুকু দৈর্ঘ্যের তার? 1 মিটার দৈর্ঘ্যের তার। তাহলে এই যে তারটুকু আছে, এই তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই তারের দৈর্ঘ্যটা কত? 1 মিটার। এরপর তারের ঠিক উপরে একটা মিটার স্কেল বসানো থাকে, তারের উপরে একটা মিটার স্কেল বসানো থাকে, এখানে একটা মিটার স্কেল বসানো থাকে। এইবার এখান থেকে একটা রোধ লাগানো হয়, এখান থেকে আর একটা রোধ লাগানো হয়, এবং এইখান থেকে একটা গ্যালভানোমিটার লাগানো হয়, যেটার মাথায় একটা জকি লাগানো থাকে। জকিটা আমরা তারের মাথায়, এই যে দেখেন জকির যে ইন্ডিকেটরটা আছে, এটা তারের উপরে আমরা বিভিন্ন দিকে আনা নেওয়া করতে পারি। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কোষ ই, এটা হচ্ছে চাবি কে, এটা হচ্ছে রিওস্ট্যাট আর এইচ। আশা করি বুঝতে পারতেছেন।
এখন দেখেন এই যে তারটা ব্যবহার করা হয় মিটার ব্রিজে, এই তারটা খুব সরু, সরু তারের একটা নিজস্ব রোধ আছে না? তাহলে আমার যদি এই বিন্দুটা এ হয়, তাহলে এই বিন্দু এ হলে এখানে একটা রোধ আছে, এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা ধরেন হবে বি। তাহলে এটা বি হলে এই পাশের বিন্দুটা হবে সি, আর এই বিন্দুটা হবে কত? ডি। তাহলে আমরা যদি বর্তনীটাকে আবার আঁকি, দেখেন বর্তনীটাকে আমি আবার আঁকবো, এ বি সি ডি। এ থেকে বিতে একটা রোধ আছে, এ থেকে বিতে একটা রোধ আছে আর, বি থেকে একটা সিতে রোধ আছে এস, এ থেকে ডিতে যে তারটুকু, এই তারটুকু খুবই সরু তার, এই জন্য একটা রোধ থাকবে, এটা হচ্ছে পি। আর ডি থেকে সি এই সরু তারের একটা রোধ থাকবে, সেটা হচ্ছে কিউ। এইবার এ থেকে আমার একটা কোষ বেরোইছে, একটা চাবি বেরোইছে, একটা রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ বেরোইছে, সেটা যে সিতে শেষ হয়েছে। এবং বি থেকে ডি এর মাঝখানে একটা গ্যালভানোমিটার আছে, বি থেকে ডি এর মাঝখানে একটা গ্যালভানোমিটার আছে। দেখেন তো আমরা এই যে এইখানে মিটার ব্রিজ যেটা দেখতেছি, এটা কি হুইটস্টোন ব্রিজ ছাড়া কিছু হইল? তাহলে অ্যাকচুয়ালি একটা মিটার ব্রিজ সরাসরি বলা যায় একটা কি হুইটস্টোন ব্রিজ। এখন এই যে এই মিটার ব্রিজের যে তারটুকু, এই তারটুকুর টোটাল লেন্থ কত? 1 মিটার। এখন ধরেন আপনি এইখানে ডি বিন্দুতে বাম প্রান্ত থেকে কোনো একটা দৈর্ঘ্যে কি পাইছেন? সাম্যাবস্থা পাইছেন। এটুকু যদি এল হয়, বাকিটুকু সেন্টিমিটারে গেলে 100 - এল না? জিনিসটা দেখেন, এডি এর দৈর্ঘ্য যদি এল হয়, এ থেকে ডি পর্যন্ত তারের দৈর্ঘ্য যদি এল হয়, ডি থেকে সিতে তারের দৈর্ঘ্য কত? 100 - এল সেন্টিমিটার। এটা এল সেন্টিমিটার, তাহলে বাকিটা 100 - এল সেন্টিমিটার। এইবার তাহলে আমরা জানি পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে আর বাই এস ইকুয়ালস টু পি বাই কিউ। এখন পি মানে কি? পি পি হচ্ছে এডি এর রোধ। এখন এডি এর রোধ রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। আর কিউ মানে কি? সিডি এর রোধ রো ইন্টু 100 - এল বাই এ। ভাই এটা কোত্থেকে আসলো? একটা তারের রোধ আর সমান কি? রো এল ডিভাইড বাই এ না? রোধ, আপেক্ষিক রোধ বা রোধকত্ব রো, তারপর হচ্ছে দৈর্ঘ্য এল, এই দুটোর সঙ্গে সমানুপাতিক। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তাহলে যে কোনো তারের রোধ আর ইকুয়ালস টু কি? রো এল বাই এ। সো ওইটাই লিখলাম, আর ইকুয়ালস টু রো এল বাই এ লিখলাম। এখন দেখেন এইখানে সব কিছু কাটাকাটি করলে আর বাই এস ইকুয়ালস টু এল বাই 100 - এল পাওয়া যাবে। এখন দেখেন আপনি যদি কোনো একটা রোধের মান না জানেন, ধরেন আর এবং এস এর মধ্যে একটার মান জানেন, একটার মান জানেন না, তাহলে এই যে পরীক্ষামূলকভাবে আপনি এখান থেকে দৈর্ঘ্য এল বের করে নেবেন, বের করে নিলে অপর রোধের মান জানবেন। আমি একটা ম্যাথ করাচ্ছি, ক্লিয়ার হবে। সো থিওরিটা মনে রাখেন, মিটার ব্রিজে যে দুইটা রোধ লাগাচ্ছে আর এবং এস, এই দুইটা রেশিও বা অনুপাত হচ্ছে এইখানকার যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য দুইটার অনুপাতের সমান। তাহলে আমি এখানে একটা ম্যাথ করাই দিই আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন। সো গাণিতিক সমস্যা, প্রবলেম প্রবলেম একটি মিটার ব্রিজের এক বাহুতে 10 ওহম রোধ ও অপর বাহুতে অজানা মানের রোধ লাগানো থাকলে মিটার স্কেলের বাম প্রান্ত হতে পনেরো সেন্টিমিটার দূরত্বে
নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। নিষ্পন্দ বিন্দু মানে কি? নিষ্পন্দ বিন্দু মানে হচ্ছে আমার যে বিন্দুতে জকিটাকে ধরলে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেখাবে না, গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হবে। সো নিষ্পন্দ বিন্দু কি সেটা আমি এখানে ব্র্যাকেটে লিখে দেই যাতে পরে আমাদের মনে থাকে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়। আর গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়া মানে কি? মিটার বিশটা সাম্য অবস্থায় আছে। এখন জিজ্ঞেস করা হলো অজানা রোধের মান কত? অজানা রোধের মান কত? এখন আমরা যখন সলভ করব, আমরা অলরেডি জেনে আসছি আর বাই এস ইকুয়ালস টু এল বাই 100 মাইনাস এল। এখন আর যদি 10 ওহম হয়, এস আমার এক বাহুতে 10 ওহম মানের রোধ, আরেক বাহুতে কত? অজানা মানের রোধ, এস ইকুয়ালস টু এল কত? 15, 100 মাইনাস এল 85। সুতরাং এইখানে এস ইকুয়ালস টু 850 ডিভাইডেড বাই 15। তাহলে 850 বাই 15 যদি হয় 56.67 ওহম। এটা হচ্ছে আমার অজানা মানের রোধ। কিন্তু এখানে একটা কথা আছে, একটু এটা খেয়াল করেন। আমার আরে অজানা মানের রোধ লাগাইছি না এসে অজানা মানের রোধ লাগাইছি, এটা কি আমি বলছে? এই প্রশ্নটাই দেখেন একটা জ্ঞানজাম আছে। এই প্রশ্নে কিন্তু বলি নাই যে বাম পাশে অজানা মানের রোধ নাকি ডান পাশে অজানা মানের রোধ। আমি শুধু বলছি এক বাহুতে 10 ওহম, আরেক বাহুতে কত? অজানা মানের রোধ। জিনিসটা খেয়াল করেন। আমার আর এবং এস, কোনটা আর কোনটা এস এটা তো আমার ডিফাইন করে নাই প্রশ্নে। প্রশ্নে যদি বলতো বামের রোধটা হচ্ছে জানা, তাহলে আমি এইভাবে করতে পারতাম, কিন্তু আমি ধরে নিছি বামের রোধটা জানা। তাহলে এখানে আর একটা পসিবিলিটি আছে। পসিবিলিটিটা কি? আমার এই যে সলিউশনটা করলাম, এই সলিউশনটা করছি কি ধরে নিয়ে? এটা হচ্ছে বাম প্রান্তে জানা মানের রোধ লাগানো আছে বিবেচনা করে। এখন যদি বাম প্রান্তে অজানা মানের রোধ লাগাই ফেলি, বাম প্রান্তে আমি অজানা মানের রোধ লাগাবো। সো এবার আবারও আর বাই এস সমান এল বাই 100 মাইনাস এল। তাহলে আরটা যদি অজানা হয়, এসটা তখন কি হবে? জানা হবে। সো এল হচ্ছে 15, 100 মাইনাস এল 85। সো আর তখন 150 বাই 85। সো 150 বাই 85 ইকুয়ালস টু 1.76 ওহম। এটা হচ্ছে বাম প্রান্তে অজানা মানের রোধ থাকলে। সুতরাং যদি একেবারে স্পেসিফিক্যালি বলে না দেয়, ক্লিয়ারলি যদি স্টেট না করে কোন দিকে অজানা মানের রোধ, তখন আপনাকে দুইটা পসিবিলিটি হিসাব করতে হবে। আর বলে দিলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো আশা করি সবাই ইনশাল্লাহ মিটার ব্রিজের কাহিনী বুঝতে পারছেন। এটা গেল মিটার ব্রিজ। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে পটেনশিওমিটার। এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে পটেনশিওমিটার। সো পটেনশিওমিটার জিনিসটা কি সেটা আমরা আবার একটু দেখি। পটেনশিওমিটারে যাই আমরা, এখন যাব পটেনশিওমিটার। পটেনশিওমিটার ইহা কি জিনিস দেখি। দেখেন আপনাদের এইখানে যে পটেনশিওমিটারটা দেখাচ্ছে, এটা এক্সপেরিমেন্টের পটেনশিওমিটারটা দেখাচ্ছে না। এই পটেনশিওমিটারটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের পটেনশিওমিটার। সো আমাদের দরকার হচ্ছে ল্যাবরেটরি ইউজের জন্য যে পটেনশিওমিটার সেটা। এই তো পাওয়া গেছে, এই যে এটা হচ্ছে পটেনশিওমিটার ল্যাবরেটরি ইউজের জন্য। অ্যাকচুয়ালি পটেনশিওমিটারের 3টা ঠ্যাং থাকে, তো এই জন্য জিনিসটা দেখতে একটু অন্যরকম। সবচেয়ে ভালো হচ্ছে এটা নিয়ে কাজ করা।
হ্যাঁ, এই যে দেখেন পটেনশিওমিটারের সার্কিটটা দেখতে এরকম হয়, খেয়াল করেন। একটু গ্যাঞ্জাম্মা টাইপ সার্কিট, ভয় নাই, এখানে আপনাদের তেমন কিছু করতে হবে না। আপনার পটেনশিওমিটারে যেটা থাকে, মিটার ব্রিজের সঙ্গে পটেনশিওমিটারের ডিফারেন্স বা ব্যবধানটা আগে মাথায় রাখতে হবে। মিটার ব্রিজে যে তারটা লাগানো আছে ওই তারটা হচ্ছে 1 মিটার, আর পটেনশিওমিটারে মিটার ব্রিজের তারটা কত মিটার? 1 মিটার। পটেনশিওমিটারের তারটা হচ্ছে 10 মিটার। পটেনশিওমিটারে অ্যাকচুয়ালি 10 মিটার লম্বা একটা তার লাগানো থাকে, এবং এইখানে একই রকম ফাংশনালিটি মিটার ব্রিজ দিয়ে যে কাজগুলো করা যায় পটেনশিওমিটার দিয়েও সে একই কাজ করা যায়। শুধুমাত্র পটেনশিওমিটার দিয়ে দুইটা ব্যাটারি বা কোষের যে তড়িৎচালক শক্তি সেটার তুলনা করা যায়। সো আবার রিপিট করতেছি, পটেনশিওমিটারের মূল ব্যবহার হচ্ছে দুইটা ব্যাটারি বা কোষের তড়িৎচালক শক্তির তুলনা করা। এখন আমরা এই যে যখন তড়িৎচালক শক্তির তুলনা করব তখন কিভাবে কি করব সেই জিনিসটা দেখাবো। আমি আপনাদেরকে সরাসরি পটেনশিওমিটারের একেবারে ব্যবহারিক যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা এঁকে দিব, ওইখান থেকে কখন কি হবে না হবে সেটা শিখিয়ে দিব। এটার বেসিক থিওরিতে যাওয়ার খুব বেশি দরকার নেই। সো চলেন পটেনশিওমিটার। পটেনশিওমিটার এখানে আসবো, আমি সার্কিটটা আঁকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পটেনশিওমিটার, ওমা দুইবার ইংরেজিতে লিখে লাভ কি? পটেনশিওমিটার। এখন খেয়াল করেন, আমরা এই যে পটেনশিওমিটার যেটা দেখতেছি, এই পটেনশিওমিটারটা এটার আগে বর্তনী আঁকি। আপনাদের বইপত্রগুলোয় যে বর্তনী আছে সেটা আঁকতেছি। এখানে একটা রিওস্ট্যাট আছে, এখানে একটা চাবি আছে, এটা একটা তার, এখান থেকে একটা কোষ থাকে, এখানে তারটা। তার ভাই এখানে বাঁকাচ্ছেন কেন, বাঁকা করে রাখতেছেন কেন? এটা আসলে হয় কি, অনেক বড় দৈর্ঘ্য বুঝাইতে বোঝানো হয়। বাঁকা করা মানে এখানে একটা বিশাল দৈর্ঘ্য আছে, অল্প একটা অংশ আঁকতেছি। এখন এইখান থেকে যেটা হয়, একটা কোষের কানেকশন দেওয়া হয়, আর একটা কোষের কানেকশন দেওয়া হয়, দুইটা কোষ। দুইটা কোষের কানেকশন দেওয়া হয় এখানে একটা চাবিতে। তারপর এখানে একটা গ্যালভানোমিটার থাকে, এখানে একটা রোধ থাকে, এবং একটা জকি এসে এখানে সংযুক্ত হয়। ওকে, সো এখানে চাবি K1, এখানে চাবি K2। এটা হচ্ছে ই, এটা E1, এটা E2। এটা হচ্ছে রিওস্ট্যাট, এটা আরেকটা চাবি কে। দেখেন এই হচ্ছে পটেনশিওমিটারের গঠন। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখেন তো, চাবি যদি K2টা বন্ধ করি, যে K2 বন্ধ করি, K2 যদি বন্ধ করি, তাহলে উপরের কোষটা কি কানেক্টেড থাকতেছে না ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে? ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আর যদি K2টাকে বন্ধ না করে K2টাকে খুলি, K2টাকে খুলে K1টাকে বন্ধ করে দেই, তখন উপরের কোষটা কানেক্টেড হয়। সুতরাং আপনি এই যে এটাকে বলা হয় সিঙ্গেল পোল ডাবল থ্রো, মানে একটাই পোল কিন্তু দুই দিকে থ্রো করা যায়। সো হয় আমি নিচের কোষের সঙ্গে সংযুক্ত রাখবো, অথবা কার সঙ্গে সংযুক্ত রাখবো? উপরের কোষের সঙ্গে। যে কোনো একটা কোষ কানেক্টেড থাকবে, দুইটা কোষ একত্রে কানেক্টেড থাকবে না। এখন যদি E1 কোষ বা K1 চাবি বন্ধ থাকা অবস্থায় এলন দৈর্ঘ্যে
সাম্যাবস্থা আর K2 চাবি বন্ধ থাকা অবস্থায় L2 দৈর্ঘ্যে সাম্যাবস্থা পাওয়া যায়। আপনাদেরকে আমি জিনিসটা বুঝাই একটু, মানে জিনিসটা খেয়াল করেন, একটু ভালো মতো দেখেন। এইখানে আমি একটু বর্তনীটাকে ডিফারেন্টলি আঁকি, আপনারা একটু খেয়াল করবেন। বর্তনীটাকে আমি আঁকবো আবার। ধরেন এইখানে একটা কোষ আছে অলরেডি, আমি K2 চাবি বন্ধ রাখছি, K2 চাবি বন্ধ করলাম। গ্যালভানোমিটার দিয়ে রোধের মানটা আমরা চেঞ্জ করতেছি। দেখেন এই যে জকি এবং গ্যালভানোমিটার দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারতেছি, এখানে রোধের মানটা চেঞ্জ করতে পারতেছি না। এই যে এই জকিটা যেখানে থাকবে সেই অনুযায়ী তারের রোধটা কি একই থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে। তাহলে এই রোধের মানটা যদি চেঞ্জ করতে থাকি, এইখানে ভোল্টেজ ডিফারেন্সটা চেঞ্জ হবে। সুতরাং ভোল্টেজ ডিফারেন্সটা যদি চেঞ্জ হইতে থাকে, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত, এই যে দেখেন কোষটা আছে, কোষের একটা ভোল্টেজ আছে, আবার এখানকার ভোল্টেজ আছে, সব মিলিয়ে যদি ভোল্টেজটা শূন্য হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটার কি দেখাবে? নিষ্পন্দ বিন্দু দেখাবে, কোনো বিক্ষেপ দেখাবে না, যে সব মিলে ভোল্টেজটা কি করে ফেলছে, আমি জিরো ভোল্টেজ নিয়ে আসছি শুধুমাত্র এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে তারের আরেকটা অংশ রয়ে গেছে, এইখান থেকে এই পর্যন্ত তারের একটা অংশ রয়ে গেছে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ভোল্টেজ, দুইটা প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ সমান হলেই গ্যালভানোমিটার দিয়ে তখন কোনো কারেন্ট যাবে না, কারেন্টটা এখান দিয়ে এই চিকন তারের মধ্যে দিয়ে ধুম করে পাস করে যাবে। সো বেসিক ব্যাপার হচ্ছে এইখানে যখন কানেকশনটা দেওয়া হয়, রোধের মানের পরিবর্তন করে করে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য আনা হয়। সো এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপল। সো আপনারা এটা ডেপথে এখন যাওয়ার দরকার নেই, টেনশন করার দরকার নেই। আপনি এটা মনে রাখেন, K1 চাবি বন্ধ করলে যদি L1 দৈর্ঘ্যে আর K2 চাবি বন্ধ করলে যদি L2 দৈর্ঘ্যে আমরা নিষ্পন্দ বিন্দু পাই, তাহলে কোষ দুইটার যে তড়িৎচালক শক্তি E1 এবং E2 এর রেশিও হবে L1 L2 এর সমান। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কার পোটেনশিওমিটারের মূলনীতি। কাজ শেষ। সুতরাং এই ছিল আপনাদের গোটা চলতড়িৎ। সো এখন আপনারা মানে হচ্ছে বোর্ডের এবং কলেজের প্রশ্নগুলো সলভ করতে থাকেন। কোথাও যদি কোনো বর্তনীতে সমস্যা হয়, আমি কিন্তু গ্রুপে একটা পোস্ট দিয়ে রাখছি যে এই চলতড়িৎ সংক্রান্ত যত গাণিতিক সমস্যা হবে, বর্তনীর সমস্যা হবে, সেটা যদি ওই পোস্টে ছবি তুলে কমেন্ট আকারে দেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। সো এই তো এই পর্যন্তই। আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, বিশেষ বিজ্ঞপ্তি, একটি বিজ্ঞপ্তি দিব। সেটা কি বিজ্ঞপ্তি সেটা আমি বলি, দাঁড়ান আমি আসিতেছি ফেস টু ফেস। বিজ্ঞপ্তিটা আমি গ্রুপেও পোস্ট করব। আচ্ছা, আপনারা অনেকে ওই অরূপ স্যারের কাছে ম্যাথ ইন্টিগ্রেশন কোর্সটা করতেছিলেন, কয়েকজন বোধহয় ইন্টিগ্রেশন কোর্স করতেছিলেন। তো ওই যে করোনা শুরু হয়ে যাওয়ার কারণে তো ক্লাস বন্ধ হলো। এখন অরূপ স্যার আবার সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে একটা রেগুলার ব্যাচ শুরু করবেন, এবং সেটা উনি শুরু করতে চাচ্ছেন নেক্সট মান্থের শুরু থেকে। সো যদি কেউ অরূপ স্যারের কাছে ম্যাথ পড়তে চান, আমি ম্যাথের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, এখানে আমার ক্লাসে দিয়ে দিব গ্রুপের লিঙ্কটা। যারা অরূপ স্যারের কাছে অনলাইনে ম্যাথ পড়তে চান, তারা ওই গ্রুপে জয়েন করেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ ঘোষণা। ঘোষণাটি আপাতত শেষ। আর আপনারা ঠিকমতো পড়ালেখা করেন, এবং আপনাদের ইনশাল্লাহ আমি আবার পরীক্ষা নিব, স্থির তড়িতের উপর পরীক্ষা নিব। আমি পরীক্ষা নিতে একটু ডিলে করতেছি, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ওয়েবসাইট নিয়ে একটু প্যারায় আছি, এই মাসটা একটু টাইম দিতে হবে। আমার মোটামুটি আল্লাহর রহমতে গুছিয়ে আসতেছে জিনিসপত্রগুলো, আমার ওয়েবসাইট অলমোস্ট গুছিয়ে গেছে। এখন পরীক্ষা নেওয়ার জন্য একটা অ্যাপও ডেভেলপ করতে হচ্ছে আমাকে। সো অ্যাপ ডেভেলপমেন্ট শেষ হলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নেওয়া শুরু করব। ওকে, তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। কোনো প্রশ্ন তো বোধহয় আজকে নাই, মানুষজনও আপনারা কম, আমার ক্লাস মনে আর ভালো লাগতেছে না। ঠিক আছে, ভালো থাকেন সবাই ইনশাল্লাহ, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।